শুভ সন্ধ্যা। আজকে আমরা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের আমাদের যে প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি তারই একটি ধারাবাহিকতার আজকে আরেকটি অনুষ্ঠান। তো প্রথমেই বলতে হয় যে এটা শোকের মাস, আমরা শোকে মুহ্যমান। আবার 21শে আগস্ট আরেকটি দুর্ঘটনা বা ঘটনার একটা দুঃখজনক ঘটনা। আমরা যারা হতাহত হয়েছেন, নিহত হয়েছেন, সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে, তাদের আত্মার শান্তি কামনা করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার কথা বলে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করব। আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আজকে সঞ্চালনা করবেন মেহেদী হাসান দিদার। এবং আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জনাব গাজী মোজাম্মেল হোসেন টুকু, অত্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, মরহুম মোশাররফ হোসেন পুত্র এবং নেত্রকোনা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় রেড ক্রিসেন্টের একজন সম্মানিত সদস্য এবং আরো নানান অনুষ্ঠান সংগঠনের সাথে তিনি জড়িত এবং একজন সমাজসেবক। আমাদের সাথে আমরা আশা করছি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান হাবলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বারহাট্টা উপজেলা, নেত্রকোনা। এবং আশা করছি আমাদের সাথে উপস্থিত থাকবেন জনাব হাবিবা রহমান শেফালী, মাননীয় জাতীয় সংসদ সদস্য 317। আর আমাদের সাথে অবশ্যই উপস্থিত আছেন অত্র স্কুলের প্রধান শিক্ষক, মাননীয় প্রধান শিক্ষক বিজয় চন্দ্র পাল। আমি প্রথমেই শুরুতেই ওনাকে, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং জানাতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানটি হবে কোভিড-19 উত্তর, মানে কোভিড-19 কে তো আমরা উতরাতে পারবো আশা রাখছি এবং স্কুলের একটা পরিবেশ ফিরে আসবে। তো তখনকার সময় যে স্বাস্থ্য অবস্থা সে সম্পর্কে মেহেদী হাসান দিদার কথা বলবেন। তো এর আগে আমাদের মাঝে আহ উপস্থিত আছেন মাননীয় প্রধান শিক্ষক বিজয় চন্দ্র পাল। ওনাকে অনুরোধ করছি সবাইকে স্বাগত জানানোর জন্য। বিজয় চন্দ্র পাল, মাননীয় প্রধান শিক্ষক। ধন্যবাদ সুরভ ভাইকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব গাজী মোজাম্মেল হোসেন টুকু ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বর্তমান সংসদ সদস্য জনাব হাবিবা রহমান খান শেফালী। আরো যুক্ত আছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বারহাট্টা। এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক বৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। নমস্কার। আমি আজকের অনুষ্ঠানে সবাইকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঐতিহ্যবাহী চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষ পেরিয়ে গেছে। এখান থেকে অনেক ছাত্র অনেক ভালো অবস্থানে আছেন। আশা করব এই স্কুলটার প্রতি সবাই একটু সুদৃষ্টি দিবেন। আপনারা জানেন বর্তমান অবস্থা। বর্তমানে আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের প্রধান শিক্ষক এমপি মহোদয়ের সহযোগিতায় প্রাক্তন ছাত্র
এলাকাবাসী মিলে এই স্কুলের অনেক পরিবর্তন করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও আমরা এই সহযোগিতাটা পাব। আমাদের বর্তমানে এই করোনার জন্য আমরা একটু পিছিয়ে গেছি, যেটা সারা বিশ্বেই চলমান। আসলে এটা আমাদের কিছু করার নাই, যেহেতু এটা মহান সৃষ্টিকর্তা প্রদত্ত। তা আমরা আশা করব আমরা অতি তাড়াতাড়ি এই সমস্যা থেকে উত্তরণ হব। আর আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান দিদার আজকের এই নেত্রকোনা চরনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটি, বর্তমান শিক্ষক বৃন্দ ও প্রাক্তন ছাত্রদের নিয়ে করোনা পরবর্তীকালীন সময়ে বিদ্যালয় পরিচালনার বিষয়ে একটি বিশেষ লাইভ অনুষ্ঠানের আজকে আমি আমাদের আকন্দ সোহরাবুদ্দিন সাহেবের সাথে কো-সঞ্চালক হিসাবে আমি আছি। তো আমি প্রথমেই আমি স্মরণ করতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল আহ, শহীদদের। যেহেতু এটি আগস্টের মাস, আমরা জানি যে 1975 সালের 15ই আগস্ট আমাদের জাতির পিতা সহ ওনার পরিবারের প্রায় সকল সদস্যকেই নির্মমভাবে হত্যা করা হয়। আর তাছাড়া আজকে আবার আরেকটি 21 আগস্ট, 2004 সালের 21 আগস্টে আমাদের বর্তমান মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমাদের এছাড়াও আরো অন্যান্য অনেক আহ, আহ, মানুষজন বা নেতাকর্মী বিভিন্ন সময়ে এই আগস্টে হামলার পরে আহ, নিহত হয়েছেন। তো তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা শুরু করছি। তো আমি যেহেতু আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু, এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের সাথে সংযুক্ত হবেন আহ, বর্তমান প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান শেফালী, এমপি, মাননীয় সংসদ সদস্য 317। এছাড়া আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজয় চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। তাছাড়া আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এবং অনেক মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো আমি প্রথমেই আজকে আমাদের অনুষ্ঠানের আজকের যে সভাপতি আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রদান করা এবং স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। পরে আমরা আমাদের বিষয়ের আলোচনায় আমরা যাব। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, জি। ধন্যবাদ দিদারকে। আমি দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ের নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিজয় চন্দ্র পাল, আমাদের প্রাক্তন ছাত্র চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের এবং আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব মুস্তাফিজুর রহমান, উনি আমার বাবার ছাত্র। তো সেই সাথে আমাদের বড় ভাই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব মুস্তাফিজুর রহমান, জনাব সোহরাবুদ্দিন আকন্দ উপস্থিত আছেন। তো আমাদের সাথে ইতিমধ্যেই সংযুক্ত হবেন আজকে প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান খান শেফালী, মাননীয় সংসদ সদস্য। তো আমরা সবাই মিলে আমাদের এই চন্দ্রনাথ পরিবারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমরা
আজকের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য আমি আহ, মেহেদী হাসান দিদারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে আজকের অনুষ্ঠানের শুরু করার অনুমতি প্রদানের জন্য। আজকে আমি প্রথমেই সংযুক্ত হব আমাদের শিক্ষক জনাব বিজয় চন্দ্র পাল। চন্দ্র পালকে আমি আমরা কিছু আমাদের বিষয়গুলো আছে আজকে আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে আমি চলে যেতে চাই আমাদের যে সাবেক ছাত্র স্কুল বিষয়ে কিছু বলার জন্য। মুস্তাফিজুর রহমান। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? কে বলবে? মুস্তাফিজুর রহমান স্যার। জি শুনতে পাচ্ছি। জি জি, আপনার নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, আপনি সাবেক ছাত্র, স্কুল সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন অনেক ভালো হতো। জি অবশ্যই বলবো, ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি, আমি আসলে অত্র এলাকারই মানুষ। স্কুলে আমি, আমার বড় ভাই, ছোট ভাই, আমার এলাকার অনেক বন্ধু বান্ধব প্লাস জুনিয়ররা পড়াশোনা করেছে, ভবিষ্যতেও করবে। আমাদের বেসিক্যালি 71-এ ওর ফাদারকে যখন হত্যা করা হয় তখন আমাদের একটা নড়বড়ে অবস্থান। এই অবস্থানের মধ্যে আমরা কিন্তু চন্দ্রনাথের পড়ার জন্য আমরা তখনকার প্রেক্ষাপটে আমরা এখানে জায়গা করে নিই। হয়তোবা তখন পরিচিতি তেমন একটা ছিল না। যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমি, যেহেতু এটা শোকের মাস, আগস্ট মাস, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছেন সকলের প্রতি, এবং 21শে আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা। আজকে অনুষ্ঠানের আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয়, আমাদের, শুনতে পাচ্ছেন কাইন্ডলি? শোনা যাচ্ছে কাইন্ডলি? জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। জি, আমাদের সবার প্রিয়, আমাদের কাজের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের আজকে সভাপতি আমাদের মোজাম্মেল হোসেন টুকু ভাই। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, যদিও এখন স্ক্রিনে নাই, উনি অ্যাড হবেন, মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান খান শেফালী মহোদয়। উপস্থিত আছেন আমাদের চন্দ্রনাথ কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বিজয় স্যার, এবং আমার অত্যন্ত প্রিয় সুরাব হোসেন আখুন, যিনি সবসময় দেখা হয়, কথা হয় ফেসবুকে বা মেসেঞ্জারে বা মাছের বাজারে, বিভিন্ন জায়গায় দেখা হয়, ডায়াবেটিসে দেখা হয়। উপস্থিত আছেন আমাদের আজকের সঞ্চালক মহোদয়। আমি যে কথায় বলতে চাচ্ছিলাম, আমরা
প্রাইমারি স্কুলে পড়েছি আমি বেসিক্যালি 3টে স্কুলে। একটা প্রথমে রায়তুন রুহি, তারপর পাঁচকাহিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর পঞ্চাননপুর প্রাথমিক বিদ্যালয়। তখন এটা সরকারি হয় নাই, তখন আমাদের আশেপাশে গ্রামের কয়েকজন বেকার যুবক তারা একজনের কাছে জায়গায় নিলেন, জায়গায় নিয়ে ওই একটা টিনের গোবান দেয়া চেয়ার টেবিল হলাত করে নিয়ে পঞ্চাননপুর প্রাইমারি স্কুলটা শুরু করলেন। তখন আমাদেরকে 5 কেজি স্কুল থেকে ধরিয়ে নিয়ে আসা হইলো, যেহেতু আমরা এলাকার মানুষ। ওই পঞ্চাননপুর স্কুল থেকে আমরা পরীক্ষা দিয়ে 5ম শ্রেণী পাশ করার পরে আমি সরাসরি আমরা চৌনাড়াতে চলে আসি। চৌনাড়াতের ঐতিহ্য, তখনকার ঐতিহ্য আসলে স্মরণ করলে এখন কিছুটা খারাপ লাগে। তা আমাদের যেহেতু একজন যোগ্য নেতৃত্ব এখানে আছেন, আমাদের কাজের মানুষ, প্রিয় মানুষ, আমাদের টুকু ভাই, অবশ্যই চন্দ্রনাথ তার আগের ঐতিহ্য ফিরে পাবে। আমি বলি না যে ঐতিহ্য নাই বা শেষ হয়ে গেছে, কিছুটা ম্লান হইতে পারে সময়ের প্রেক্ষিতে, অবস্থানগত কারণে। এটা আমরা অবশ্যই সম্মিলিত ভাবে আমাদের এমপি মহোদয়, আমাদের টুকু ভাই, আমাদের অত্যন্ত মানে শ্রদ্ধাভাজন শিক্ষক বিন্দু, জ্ঞানী শিক্ষক বিন্দু যারা পাঠদান করছেন, তারা যদি তাদের জ্ঞানটা এনে ঢেলে দেন সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে, তা অবশ্যই আশপাশে যারা গভর্নিং বডি যারা আছেন তারা সকলের সহযোগিতায় অবশ্যই চন্দ্রনাথকে আরো সুন্দর অবস্থানে নেওয়া যাবে। কিছুদিন আগেও চন্দ্রনাথের যে গেট আপ ছিল, আউটলুকিং, তা অনেকের মনে পীড়া দিত আমরা যারা স্টুডেন্ট ছিলাম। কিন্তু এখন এখানে সবুজ গাছ ফুলের বাগান, আউটলুকিং এ অনেক সুন্দর সুন্দর পানি, আর স্টুডেন্টের সংখ্যা অনেক বৃদ্ধি করেছে, যদিও আমরা ইনভলভ হইতে পারি নাই, ফেসবুকে দেখছি। আর এখন অনেকটাই ভালো, সবার মুখে আমরা শুনি। তো এই স্কুলে আমরা যখন আসি তখন স্বনামধন্য অনেক টিচার ছিলেন, যেমন কালীপদ স্যার, নগেন্দ্র স্যার, তারপরে ফকির স্যার, আর আমাদের অত্যন্ত প্রিয় এবং সবার পরিচিত আমাদের গাজী স্যার। গাজী স্যার আমাদের টুকু ভাইয়ের আব্বা, এখানে ছিলেন। আমাদের ড্রিল স্যার, নামটা আমার খেয়াল নেই, ফকির স্যার ছিলেন। ফজলুল হক। জি জি, আমাদের এই ফুয়াতো ভাই আমাদের বাড়িতে পড়াশোনা করছেন, আমাদের আব্দুর রশিদ স্যার। উনি রিসেন্টলি রোজা ঈদের পরের দিন উনি আসলে প্রেশারের রোগী ছিলেন, ওনার একটু নেগলিজেন্সির জন্য উনি ওষুধটা কন্টিনিউ করেন নাই, সাডেনলি স্ট্রোক করে উনি মারা যান, আমাদের রশিদ স্যার। তারপরে তো আরো কয়েকজন স্যার আসলেন, চেহারা খেয়াল হচ্ছে, নামগুলো আসলে খেয়াল হচ্ছে না। তো এই যে চন্দ্রনাথের একটা ঐতিহ্য, তখন আমাদের সময় অনেক স্টুডেন্ট, এখন বর্তমানে ভালো একজন ইঞ্জিনিয়ার আমাদের ভাস্কর চন্দ্র, সে আঞ্জুমান থেকে চলে আসছিল চন্দ্রনাথে। আর আমাদের বেসের আপনারা জানেন যে অসীম সাহা, তারপর আনোয়ারুল হক, ডাক্তার আনোয়ারুল হক, তারপরে আমার পরের বেসে নুরুল বাসেদ, বর্তমান প্রিন্সিপাল নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ। তারপরে আমাদের 1 ক্লাস কি 2 ক্লাস সিনিয়র দিগলার ফজলু ভাই, শাহজাহান ভাই। এরপরে আমাদের আর্টসে পড়াশোনা করতেন, আর্টসে প্রথম বিভাগ হয়েছিলেন আমাদের একটা ভাই, আমার নামটা খেয়াল নাই, খুব ট্যালেন্ট। ওনাদের অবস্থান অনেক ভালো। এখান থেকে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডিসিএসপি সচিব বা আদার্স ক্যাডারে, কাস্টম থেকে শুরু করে আমার জানা মতো অনেকেই আছেন যারা তাদের ফাউন্ডেশনটা ছিল চন্দ্রনাথ স্কুল। এই চন্দ্রনাথে তখন অনেক, আমি বেশি সময় নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। চন্দ্রনাথে তখন অনেক এরকম বিল্ডিংও ছিল না, মাঝখানে একটা আপনি ঘর ছিল। থাকবেন স্যার, আপনার সাথে আরো আলাপ আছে। মেহেদী হাসান দিদার আপনার সাথে আবার কথা বলবে। হ্যাঁ, তো স্যার এই আমি অনুরোধ করব এখন মেহেদী হাসান দিদারকে কথা বলার জন্য। মুস্তাফিজ ভাই একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সে আলোচনাটা শুরু করেছিল যে যে আমাদের যে বিষয়টা, যে করোনা উত্তর আমাদের যে স্কুলের যে ভূমিকাটা হবে, আসলে এটা এরকম ভাবে প্রস্তুতি বোধহয় বাংলাদেশের কোনো স্কুলেই নেয় নাই। আমরা নিচ্ছি, যেহেতু আমাদের সাথে একজন ভালো লোক আছেন, এই কলেজের সভাপতি মোজাম্মেল হোসেন টুকু, তারই পরামর্শে আমাদের এই প্রোগ্রামগুলি হচ্ছে।
তো মেহেদী হাসান দিদার প্লিজ। ধন্যবাদ আমাদের খায়রুল রানাকে খাবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে আমি একটু বিচ্যুত হয়ে গিয়েছিলাম, তো আমরা আবার পুনরায় ফিরে এসেছি। তো কথা না বাড়িয়ে আমরা আসলে কাজের কথায় চলে আসি। তো আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে চরণনাথ উচ্চ বিদ্যালয়ের যেহেতু করোনা বিষয়ের কারণে এখন বিদ্যালয় বন্ধ, এবং এই গ্যাপের যে করোনার কালীন যে সময়টা, এই গ্যাপের মধ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলা মানে দৃশ্যমান চেঞ্জ দেখতে পারছি, যেগুলো আগেও কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে চলমান আছে, এবং সেটা সম্পূর্ণ ক্রেডিট আমরা দিতে চাই, এবং এটা প্রাপ্য। এটা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, বর্তমান যে প্রধান শিক্ষক আছেন, তাছাড়া আমাদের মাননীয় এমপি মহোদয়, সকলের প্রচেষ্টা এবং প্রাক্তন শিক্ষার্থী সকলের প্রচেষ্টাতে এটা আছে। তো আমাদের এখন আজকের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু সামনে করোনার পরে আমাদের বিদ্যালয়টা খুলতে হবে, এবং মাননীয় শিক্ষামন্ত্রীও আজকেও দেখলাম একটা ব্রিফিং এ উনি উল্লেখ করেছেন যে স্কুল খোলার মতো এখনো পরিবেশ হয়নি, এবং ফ্রান্সে, ইউরোপে, আমেরিকাতেও আমরা বিভিন্ন সময়ে প্রতিদিনই নিয়মিত আমরা দেখছি যে ফ্রান্সে একদিন স্কুল খোলার পরে 7 দিনের মধ্যে মেবি 1 লক্ষ শিক্ষার্থী আবার আক্রান্ত হয়েছিল। আবার আমেরিকাতেও কাছাকাছি এরকমই একটা তথ্য আছে। তো বাংলাদেশ সরকার ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এটাকে কন্ট্রোল করতে বা এটাকে সীমিত আকারে আনতে। তো যেহেতু জীবন থেমে থাকার নয়, সেক্ষেত্রে আমাদের এই বিদ্যালয় করোনার পরে যখন আবার নতুন করে চালু হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি এবং পূর্ব প্রস্তুতিমূলক যে আলোচনা সভা, সেটি হচ্ছে আজকে আলোচনার মূল উদ্দেশ্য। তো আমি সেক্ষেত্রে প্রথমেই আমি আসতে চাই আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় চন্দ্র পাল, ওনার কাছে আমরা প্রশ্ন করব। আর আমরা টোটাল আজকে মানে গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রধান শিক্ষক মহোদয়ের নিকট আমরা যে প্রশ্নগুলো করার মতো মানে আমাদের পর্যালোচনায় পড়েছে, আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো ওনার কাছে জানবো, এবং পর্যায়ক্রমে প্রধান শিক্ষক, তারপর প্রাক্তন শিক্ষক, তারপর আমাদের সভাপতি মণ্ডলী, আমাদের প্রধান অতিথি, এবং পরবর্তীতে আবার সভাপতি মণ্ডলীর সর্বশেষ মতামত প্রকাশের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করবো। তো আমি আমাদের প্রধান শিক্ষক স্যারের নিকট আমি আমরা একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে করোনা পরবর্তী সময়ে যখন বিদ্যালয় আবার খোলা হবে, শিক্ষার্থীদের সেফটি ও হাইজিন বিষয়ে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমাদের কি কি প্রস্তুতি হতে পারে এবং কি কি করণীয় হতে পারে, সেক্ষেত্রে স্যার আপনার মূল্যবান মতামত আপনি একটু আমাদের মাঝে একটু আলোচনা করুন। ধন্যবাদ। ধন্যবাদ দিদার ভাই। আমরা অবগত আছি যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি, এটা সারা বিশ্বে মহামারী আকারে দেখা দিয়েছে, যে কারণে বিদ্যালয় বা অনেকদিন বিভিন্ন অফিস আদালতও বন্ধ ছিল, এটা আমরা জানি, যাতে এই করোনা স্থান লাভ না করে। এখন বর্তমানে বিভিন্ন অফিস আদালত সংক্ষিপ্ত আকারে খুলে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা হচ্ছে না, কারণ ছাত্রছাত্রীদের মধ্যে যদি এটা ছড়ায় পড়ে তাহলে এটা ব্যাপক আকার ধারণ করবে। এই জন্য বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা পরিস্থিতি স্বাভাবিক না হলে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান এই বছর খোলা না হতে পারে। এই বছর যে শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেছে এটা তো আসলে পোষানো সম্ভব না, যেহেতু সময় নাই। এখনো যদি বিদ্যালয় খোলা হয় তবু এটা পোষানো সম্ভব না, কারণ সময় অত্যন্ত কম। আর খোলা হইলে পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো অতিরিক্ত কিছু ক্লাস শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এগুলো আমরা নিতে পারি। আর আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটি আছেন, আমাদের শিক্ষক বৃন্দ আছেন, ওনাদেরকে নিয়ে আমরা মিটিং করে কিভাবে সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনা করা যায় ওই সিদ্ধান্ত আমরা নিব। আমি সভাপতি মহোদয়কে
অবশ্যই অনুরোধ করব এই বিষয়ে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এটা অবশ্য বিদ্যালয় খুললে পরে, এখন তো আর এটা সম্ভব না। তো আমরা স্যার আমি একটু অ্যাড করতে চাই। আমরা বিদ্যালয় পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে শিক্ষাগত যে গ্যাপ গুলা, সেগুলা হয়তোবা আমরাও কিছু কাজ করতে পারবো, তাছাড়া আমাদের গভর্নমেন্টও অনেক ধরনের গাইডলাইন আমাদেরকে দিবে, বা প্রত্যেকটা বিদ্যালয় বা দেশব্যাপী কিছু গাইডলাইন হয়তোবা প্রচার করবে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে হাইজিন, যে ব্যক্তিগত যে সুরক্ষা এবং বাচ্চাদের যে সেফটিনেস এর প্রয়োজন আছে, যেমন আমরা কিছু হ্যান্ড স্যানিটাইজার বা তাদের স্কুলে ঢোকার ক্ষেত্রে কিছু স্প্রেয়ার বা আদারওয়াইজ এরকম ধরনের কিছু পরিকল্পনা মানে আমাদের আছে কিনা, বা আমরা এটা কিভাবে করতে পারি বা কিভাবে সমন্বয় করে এটাকে সাকসেসফুল করতে পারি, যে বাচ্চাদের সেফটিনেসটা এবং হাইজিনগত যে একটা শিক্ষা আছে, মাস্ক পরা, এই ধরনের বিষয়াদি নিয়ে আপনার স্যার পরিকল্পনাটা কি বা কিভাবে এটা আমরা করতে পারি, এটা একটু জানতে চাচ্ছি। দিদার সাহেব, আমি আপনাকে একটু একটু কথা বলতে পারি? জি 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 অবশ্যই। আমি এই ব্যাপারে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমার শ্রদ্ধেয় মুস্তাফিজুর রহমান, ওনার কাছ থেকে আমরা একটা সুন্দর সাজেশন আমরা পাইতে পারি, যেটা আসলে আমরাও যেহেতু এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত না, সুতরাং উনি একজন ডাক্তার, ওনার কাছ থেকে যদি আমরা একটা মূল্যবান সাজেশন পাই, তো আমরা ওইভাবেই পরিচালনা করার ক্ষেত্রে আমাদের সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। তো ওনার কাছ থেকে আপনি বিষয়গুলোকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য আমি অনুরোধ করছি। জি, আমরা তাহলে আমাদের সভাপতি মহোদয় একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, মানে আমি যদিও এই বিষয়গুলা ওনার সামনে উপস্থাপন করতাম, তো আমরা একটু জানতে চাই আমাদের ডাক্তার স্যারের কাছ থেকে, যে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেফটি এবং হাইজিন বিষয়ে যে ধরনের মানে পূর্ব পরিকল্পনা আমরা নিতে পারি, সে বিষয়ে কিছু পরামর্শ প্রদান করার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয়। আসলে করোনাকালীন এবং করোনা পরবর্তী, করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আমাদেরকে আসলে নিজের প্রোটেকশন নিজের দিতে হবে, দেশের নিজের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য তথা দেশের জন্য। এই যে করোনা পরবর্তী সময় আমরা বর্তমানে জানি যে কোনো একটা জায়গায় ঢুকতে গেলে হাত ধুয়ে ঢুকতে হয়, মাস্ক পরে ঢুকতে হয়, তারপরে যদি কোথাও বসা হয় 1 মিটার বা দূরত্বে বসতে হয়, এবং মাস্কটা তো অবশ্যই পরতে হয়, ডাবল লেয়ারের একটা মাস্ক পরতে হয়। আর এই করোনা কবে যাবে আমরা আসলে স্পেসিফিকভাবে বলতে পারি না। ভ্যাকসিন যখন না আসবে ততদিন আমাদেরকে এই সাবধানতার সহিত অবশ্যই চলতে হবে। আমি স্কুলের ব্যাপারটা বলতে গেলে, স্কুলে কিন্তু আমাদের উপজেলা থেকে হেলথ এডুকেশন প্রোগ্রাম স্কুলগুলা বন্ধ, উপজেলা মিটিং গুলাতে আমরা ওগুলো শেয়ার করি। তো স্কুলগুলার মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে স্টুডেন্টগুলোকে স্টুডেন্ট আছে তাদেরকে যে সামাজিক দূরত্ব বজায় বসাতে হবে, আগে স্পেসটা আমাদের তৈরি করতে হবে। পাশাপাশি আমাদেরকে অবশ্যই মাস্কের ব্যবস্থা করতে হবে। গ্রামের ছেলেরা, গ্রামের তার জন্য আমাদেরকে প্রচারণামূলক ব্যবস্থা তো আছে, গভর্নমেন্ট থেকে আছে, নিজেদের করতে হবে, এবং তারা যেন মাস্ক পরে আসে এই ব্যবস্থা করতে হবে। তারা হল রুমে বা ক্লাসরুমে ঢোকার আগে ওই ব্যবস্থা রাখতে হবে, এবং এই সামাজিক দূরত্ব মেনটেন করে বসতে হবে, স্পেসটা দিতে হবে। আর দেখেন হাত ধোয়ার পরে, এই যে আমি একটু যেতে গেলাম, এই যে আমাদের অভ্যাসটা মানে আসলে শুরু থেকে ওই পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার করতে হবে, এবং স্কুল থেকে হোক বা থেকে এটা সাপ্লাই করতে হবে।
বিশেষ করে অবশ্যই। যেগুলো আছে এগুলাতে টাইম এখানে হাইপোক্লোরাইড মানে ব্লিচিং পাউডার সলিউশনটা ইউজ করতে হবে এবং এই প্রত্যেকটা ক্লাসরুমের টেবিল সহ এই স্যানিটাইজার গুলা আমরা এই ব্লিচিং পাউডার বা ফ্লোরে দিব, একটা সলিউশন ফর্মুলা আছে এটা দিব। আর চেয়ার টেবিল গুলা মোছার জন্য আমাদের যে স্যাভলন বা লাইজল দ্বারা আমরা যে সলিউশন তৈরি করি এটা ব্যবহার করব। আর আমরা বাথরুমের হাইজিন মেনটেন করার জন্য এটা খুব বেশি সচেতন থাকতে হবে, কারণ একটা স্টুডেন্ট গেল পরবর্তীতে আরেকটা স্টুডেন্ট যায়, যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে অবশ্যই হাইজিনটা কভার করতে হবে। এর জন্য যা যা লাগে মেটেরিয়ালস তা ইউজ করতে হবে। সর্বোপরি হেলথ এডুকেশনটা তাদেরকে দিতে হবে, তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তখন ওই করোনা পরবর্তী সময় যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে তখন তাদেরকে প্রতি সপ্তাহে, আমি মনে করি প্রতি সপ্তাহে, যেহেতু প্রতিদিন সম্ভব হবে না, প্রতিদিন যারা টিচার আছেন তারা এই হেলথ এডুকেশনটা দিবেন এবং মেনটেন করবেন। এটা এই হাইজিনটা খেয়াল রাখার জন্য একটা কমিটি করা যেতে পারে এবং প্রতি সপ্তাহে একজন ডাক্তার যদি অনারারি সার্ভিস দেওয়ার মতো একজন ডাক্তারকে আমরা নিতে পারি, অবশ্যই নেওয়া যায়। এই বিষয়ে সরকারি হাসপাতালে উপজেলা হেলথ ডাক্তার আছে, হ্যাঁ, আমরা সহযোগিতা করতে পারবো। ওই এইভাবেই হয়তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে, হ্যাঁ, আমরা এভাবে স্টার্ট করতে পারি। গভর্নমেন্ট থেকে তো আরো নির্দেশনা থাকবে। আর জি জি, যারা ডাক্তার না তাদের যে এই ব্যাপারে নলেজ নাই তা বলবো না, তাদের নলেজও আমাদের অনেক ক্ষেত্রে অনেক সুপিরিয়র। আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি এতটুকু বললাম, তাদেরকে হেলথ এডুকেশন, পার্সোনাল হাইজিন মেনটেন এবং প্রাইমারি হেলথ এডুকেশন সবগুলোই তাদেরকে দিতে হবে। এবং এই আমরা প্রয়োজনে এলাকায় স্টুডেন্টদের বাড়ি বাড়ি যায় আমরা এই অ্যাওয়ারনেস মেসেজটা দিতে পারি। এমনিতে গভর্নমেন্ট থেকে তো আমরা উপজেলা ভিত্তিক মাইকিং করা হয়েছে, স্কুলে আমরা বিভিন্ন জায়গায় দেয়ালে হোক বা বিভিন্ন জায়গায় আমরা ওই জিনিস মেসেজ গুলো আমরা লিখে রাখতে পারি। আশা করি যে আমার আপাতত আমি এতটুকু সাজেশন আমার থেকে দিতে পারলাম। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার আঙ্কেল। তো আমি আপনার কাছে আরেকটা দাবি আছে আমাদের স্কুলের কর্তৃপক্ষের পক্ষে। আমি মানে এটা হচ্ছে আমাদের আপনার পার্টে আমার একটা প্রশ্ন বা একটা অনুরোধ ছিল এরকম যে আপনি যেমন অনেকগুলো বিষয় বলছেন যে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস, তারপর স্যানিটাইজার ইউজ, ব্লিচিং পাউডার, স্যাভলন ইত্যাদি ব্যবহার করা, তাছাড়া বিভিন্ন ধরনের বাথরুম সেফটিনেস এনশিওর করা, দেয়ালে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বা এতে সবকিছু একদম খানবঙ্ক মানে চমৎকার কিছু আইডিয়া আমাদের আপনি প্রদান করেছেন, হ্যাঁ, যেগুলা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা অন্যান্য যে বেসরকারি সরকারি সংস্থা যারা যেভাবে রিলেট করতেছে, আপনি মানে চমৎকার কিছু আইডিয়া আমাদের প্রদান করেছেন। তো আমার বা আমাদের সকলের পক্ষ থেকে আপনি যেহেতু প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে একটি উপজেলার দায়িত্বে আছেন, তো আমরা আপনার কাছ থেকে এরকম একটি এনশিওর মূলক একটি ইয়ে চাচ্ছি, যেটা হচ্ছে যে শিক্ষার্থীদের অন্তত পক্ষে মানে এক সপ্তাহ না হোক, অন্তত পক্ষে 15 দিনে বা প্রতি মাসে একবার একটু 3 মাস বা 4 মাস হেলথ চেক আপটা যদি একটু মানে করার একটা ব্যবস্থা বা একটা ইয়ে করে দিতে পারতেন, বা আপনি নিজেই যদি একটা শনিবার অথবা শুক্রবার তো হবে না, মানে শনিবার স্কুল খোলা থাকবে, মানে যদি একটা মেডিকেল টিম গঠন করে একটু ফ্যাসিলিটি। এটা আমাদের সভাপতি মহোদয় রেড ক্রিসেন্টে কাজ করেন, আমি আছি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমরা অবশ্যই এটা ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। সেটা হলো যে এই যে আমাদের এই বর্তমান যে সরকারের যে ব্যবস্থাপনা সেটা হলো স্বাস্থ্য বান্ধব এবং শিক্ষা বান্ধব। কারণ যারা শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি আক্রান্ত হই এতটা ক্ষতি দেশের হবে না, কিন্তু একটি শিশু আক্রান্ত হলে অনেক বেশি ক্ষতি, বিশেষ করে ছাত্র হলে তো
তার আসা যাওয়া আছে, সব বিষয় নিয়ে আমাদের সরকার এবং আমাদের যে স্কুলের ম্যানেজিং কমিটির যে সভাপতি উনিও চিন্তা করেন। তো আপনার কাছে একটা প্রশ্ন হলো ইউম্যানেশন ডেভেলপমেন্ট, এই বাচ্চাদের, হ্যাঁ, যারা স্কুলের স্টুডেন্ট, একেবারে, হ্যাঁ, ইমিউনিটি এই ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য রোগ প্রতিরক্ষামূলক কি কি খাদ্য গ্রহণ করতে পারে, এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু পরামর্শ জানতে চাই। ভালো প্রশ্ন করছেন আমাদের খায়রুল ভাই। আসলে এই বয়সে ইমিউনিটি বাচ্চাদের অনেক ভালো থাকে, যেহেতু আমাদের দেশে আমরা ইপিআই প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে আমরা বিসিজি টিকা নেই, আমরা 10টা রোগের টিকা নেই। এই ক্ষেত্রে আমাদের অনেক ইমিউনিটি ডেভেলপ করে। আর পাশাপাশি আমাদের দেশে মায়েরা কিন্তু সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায়। বুকের দুধের যে শাল দুধটা কিন্তু একটা অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিটা সারা জীবনে আমাদেরকে ইমিউনিটি দেয় এবং আমাদেরকে সেভ করে। আমাদের এই যে 10টা রোগের ইনজেকশন আমরা হয়তো পাই নাই, এখনকার জেনারেশন পাইছে, এবং এই মায়ের দুধ এটা কিন্তু প্রায় 70% আমাদের ইমিউনিটি কভারেজ করে ফেলে। এখন কথা হচ্ছে এর মধ্যে তো অনেকের মেলনিউট্রিশন থাকতে পারে, আন্ডার নিউট্রিশন থাকতে পারে, তারপরে বা মেনটেন করা না থাকতে পারে। এক্ষেত্রে আমরা ইমিউনিটি ডেভেলপের জন্য আর কি কি করতে হয়? আমাদেরকে WHO এর গাইডলাইন শোনা যাচ্ছে কাইন্ডলি? জি, শোনা WHO এর গাইডলাইন এবং আমাদের ন্যাশনাল গাইডলাইন, IDCR এর গাইডলাইন অনুযায়ী আমরা যে ইমিউনিটি বৃদ্ধির জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে কতগুলো আছে আপনার ন্যাচারাল জিনিস, যেমন শাকসবজি, এবং এর মধ্যে বিশেষ করে লাল শাক, পালং শাক আর বিভিন্ন ধরনের শাক, সবটাই যদি আমরা ফ্যাট সলিউবল ভিটামিন থাকে এগুলোর মধ্যে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা যদি আমরা এই তেলটা যদি ঠিক মতো দেওয়া হয় এবং পরিমাণ মতো বয়েল করা হয়, এবং এই শাকটা যদি খাই রেগুলার, তাহলে ইমিউনিটি অনেকটা বৃদ্ধি পায়। পাশাপাশি আমরা যদি জিঙ্ক ট্যাবলেট সাপ্লাই দিতে পারি, আমরা নিজেরা বা সরকারি ভাবে অনেক হাসপাতাল অনেক জিঙ্ক ট্যাবলেট সাপ্লাই আছে, আলোচনা করে আছেন বা আদার্স কারণে আমরা জিঙ্ক ট্যাবলেট আনতে পারি, জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে পারি, তাও ইমিউনিটি ডেভেলপ করে। আর ভিটামিন D3 নামে একটা ভিটামিন আছে, এটা প্রতি সপ্তাহে একটা, এটা 10,000, 20,000, 200, 100 বিভিন্ন রকম পাওয়ারে আছে। বাচ্চাদের ওয়েট এবং এজ অনুযায়ী এটা উইকলি ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি, এগুলো যদি আমরা ট্যাবলেট আকারে বা এই ক্যাপসুল আকারে পাওয়া যায়, এগুলো যদি দিই, এটাও করা যেতে পারে। পাশাপাশি আমাদের এই প্রত্যেকটা গ্রামে বা শহরে যেখানে থাকি না কেন, আমরা জাম্বুরা, আমরা, তারপরে সিজনাল ফলগুলো যেগুলো আছে, ফ্রেশ ফল যেগুলো বলে, যদিও সবার দ্বারা এটা সম্ভব না, সবার জন্য এটা অ্যাভেলেবল করা যায় না, অনেকে ইচ্ছা থাকলেও পারে না, কিছু ভেজাল তো অবশ্যই আছে। লেবুর রস, আমরা যদি বলি যে বাচ্চারা তোমরা প্রতিদিন লেবু, এটা তো সস্তা জিনিস, লেবুর রস খাইলো, লেবু খাইলো। তারপরে গ্রিন টি একটা ফ্যাক্টর আছে, এটা সবাই পারবে না, গ্রিন টিটা অনেকটা এটা আমাদের ইমিউনিটি ডেভেলপটা হেল্প করে। আমরা যারা পারবো ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, ভিটামিন ডি, আর যারা বেশি ম্যালনারিশ তাদেরকে আমরা 3 দিন 3টা ভিটামিন এ ক্যাপসুল 50,000 দেই। আর তাদেরকে ওই খাবার ব্যাপারটা যেটা আমরা বললাম, এই জিনিসগুলা খাওয়ার জন্য, শাকসবজিগুলা সম্ভব হইলে মুরগির ডিম বা হাঁসের ডিম যাই বলে না কেন, আর মাংস তো অবশ্যই, প্রোটিন জাতীয় খাবারগুলা, মানে একটা ব্যালেন্স ডায়েট যেটা বলে, ব্যালেন্স ডায়েট খাদ্যের 6টা উপাদান, তার মধ্যে ফাইবার সহ 7টা যদি বলি, তো ওই ব্যালেন্স ডায়েটটা আমি যে কথাগুলো বললাম এটার মধ্যে আছে। এবং এই জেনারেশনে আমাদের ইমিউনিটি অনেক বেশি, এইসব কারণে তারা ইনজেকশন টিকাগুলো নিয়েছে, পাশাপাশি তারা এই মায়ের দুধ খাইছে। আর এখন তাদের প্রোটেকশনের জন্য, ইমিউনিটি মানে আরো বাড়ানোর জন্য আমি যে জিনিসগুলো বললাম
এই ট্যাবলেট গুলা ক্যাপসুল গুলা যদি আমরা বাচ্চাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারি, আর তারা যদি পারি করে ওইগুলা শাকসবজি, ডিম, এই সবজিগুলো যদি খায় তাহলে অনেকটাই আশা করা যায়। আর পাশাপাশি এখানে আরো একটা জিনিস বলতেছে, বর্তমানে ইভারমেকটিন নামে একটা ট্যাবলেট আছে, এটা প্রতি সপ্তাহে যদি একটা করে খাওয়া যায় 12 মিলিগ্রাম, পরামর্শের নিচে 6 মিলিগ্রাম, তাহলে ওইটা করোনা হওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য যেমন একটা কার্যকরী। এগুলো খুব কম নম্বর ইচ্ছাগুলো আমরা নিজেরাই আমাদের স্টুডেন্ট কাউন্ট করে আমরা নিজেরাই এটার ব্যবস্থা করতে পারি। আরো কিছু যদি কাইন্ডলি অ্যাড করতে চান। হ্যাঁ, ধন্যবাদ মুস্তাফিজ ভাই। আপনি যে কথাগুলি বলছেন এর মধ্যে ভিটামিন সি, আমাদের এই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি, মাননীয় সভাপতি গাজী মোজাম্মেল হোসেন টুকু অলরেডি অনেক গাছগাছরা লাগিয়েছেন, যে গাছগাছরাগুলির থেকে ভিটামিন সি এই স্কুলের ছেলেমেয়েরা পাবে। এটা ওনার একটা দূরদৃষ্টি, এবং কিছুদিন পর চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় হয়ে যাবে একটা ভিটামিন সির ব্যাংক। ওকে, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সঞ্চালক দিদার, মেহেদী হাসান দিদারের কাছে। মেহেদী হাসান দিদার, প্লিজ। জি, ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন আমার ছিল, যেটা হচ্ছে আমার ওই ডাক্তার আঙ্কেলের পার্টে আমি রেখেছিলাম। তো এখানে আমি সমন্বয় করতে চাই দুইজনকেই, আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ডাক্তার স্যার দুইজনকে আমি এই পরামর্শটা আমি চাচ্ছি। হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যেগুলো কম্বাইন্ড স্কুল, যেহেতু চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছেলে এবং মেয়ে কম্বাইন্ডলি পড়াশোনা করে, তো সেই ক্ষেত্রে ওই হাইজিন ব্যাপারে আমাদের একটা গাইডলাইন ছিল এরকম যে মেয়েদের মানে ওই মেনস্ট্রুয়ালের যে একটা সেফটিনেস এবং হাইজিনের একটা ব্যাপার আছে, ওইটার জন্য স্কুলে একটা আলাদা ইউনিট তৈরি করার মানে গুরুত্ব আপনি মনে করেন কিনা ডাক্তার আঙ্কেল, এবং সেটা যদি আপনি একটু ব্রিফ করতেন একটু অন্যভাবে, যে আমাদের যেহেতু সভাপতি সাহেব এখানে আছেন, যেহেতু এটা একটা ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়, তো সেক্ষেত্রে এটা প্রয়োজনীয়তাটা এবং এটা কতটুকু গুরুত্ব আসলে একটা বিদ্যালয়ের জন্য। জি, আমি আশা করতেছি টুকু আগে বলবেন, তারপর আমি বলবো। আমি বলতে চাচ্ছি এটা যে আমি শুনতে পাচ্ছি, আমি সেটা বলতেছি যে এটা বাস্তবায়ন করবে হয়তো বা আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটি বা অন্যান্য যারা দাতা সংস্থা বা হ্যালো হ্যালো আমি বলতে চাচ্ছিলাম যে মানে বিদ্যালয়ে একটি মেয়েদের জন্য একটি আলাদা একটি মিনিস্ট্রিয়াল ইউনিট মানে তৈরি করার ক্ষেত্রে আপনি কতটুকু প্রয়োজনীয়তা এটা মনে করেন, একটি বিদ্যালয়ে এটা থাকার প্রয়োজনীয়তা কতটুকু? বুঝতে পারছি। এখন আমি আগে বলবো না আমাদের, আপনি আগে বলবেন, আমি এই জিনিসটা আপনি আগে বলবেন, সভাপতি মহোদয় পরে বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এটা খুব মানে যুগোপযোগী একটা কথা, এবং এটা আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সবাই ছিল যে বয়ঃসন্ধিকালে বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের, আমরা মানুষ হিসেবে জন্মাইছি, আমরা যদি ভাত খাই, খিদা লাগলে ভাত খাবো, ভাত খাইলে পায়খানা হবে, পানি খাইলে প্রস্রাব হবে, এটা ফিজিওলজিক্যাল প্রসেস। বিয়ে হইলে বাচ্চা হবে যদি সে অ্যাডাল্ট হয়। এই ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল বলতে যেটা আমরা বুঝি, যখন একটা বাচ্চার শরীরের মধ্যে এই 12-13 বছর, ছেলেদেরও আসছে মেয়েদেরও আসছে, তো মেয়েদের চেঞ্জ হয় কি, মেয়েদের মাসিক শুরু হয়, পাশাপাশি ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়, এবং ভাটক মানে পাছা, ওইদিকে তাদের একটু ফ্যাট চর্বি জমে, এই চেঞ্জগুলো আসে। আর ছেলেদের বিশেষ করে এটা উভয়েরই হয়, কিছু বিভিন্ন জায়গায় পিউবিক হেয়ার বা এক্সিলারি হেয়ার, এই চুলগুলা গজায়। তো এটা হচ্ছে বড় জিনিস, ওইগুলো তো আর কেউ কিছু বলে না, এই চুলগুলো আমার কি সমস্যা করতেছে। কিন্তু মাসিক ব্যাপারটা যখন চলে আসে, তখন মেয়েরা
ওই সময় লজ্জা পায়, না পারে কথা বলতে টিচারের সাথে স্কুলে, না পারে বাবার সাথে শেয়ার করতে, মার সাথে কিছু শেয়ার করে। এটা আগে থেকে চলে আসছে। ইদানিং গভর্নমেন্ট থেকে বিভিন্ন প্রজেক্ট চালু আছে, আর এনজিও থেকেও, নেদারল্যান্ডের একটা এনজিও আছে ইউনাইটেড ইউবিআর, ইউনাইটেড বডি রাইটস, যুব বান্ধব, এটা একটা প্রজেক্ট 1, 2 আর 2 নম্বর প্রজেক্ট সঙ্গে এটা ডিল করে। এইখানে তারা এটার উপর খুব জোরালো ভাবে কাজ করে। পাশাপাশি আমি যে একটু আগে বললাম যে স্কুল হেলথ এডুকেশনটা দিতে হয়, আমরা যদি দেই তবে দেওয়া সম্ভব, আমরা না আমাদের ইচ্ছা মেন্টালিটি না থাকলে তো সম্ভব না। এইখানে তাদেরকে হেলথ এডুকেশনে বুঝাইতে হয় যে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তুমি বড় হচ্ছ, তোমার হরমোনাল চেঞ্জ আসতেছে, তোমার মধ্যে এই 5 দিন বা 7 দিন তোমার রক্ত যাইতে পারে, তারপরে বন্ধ হবে, পরবর্তী মাসে আবার হবে। পাশাপাশি তোমার বডিতে এই চেঞ্জ গুলো আসবে, ছেলেদের মধ্যে বয়স চেঞ্জ আসবে, এবং এটা নর্মাল প্রসেস, লজ্জা পাইলে হবে না। এটা টিচারের সঙ্গে শেয়ার করবা, স্কুলে যদি মাসিক শুরু হয় টিচারের সঙ্গে শুরু হয়, কোনো কালো বাড়িতে, এটা তো হইতে পারে না। এটা এজুজুয়াল স্বাভাবিক ভাবে নিতে হবে, এনে লজ্জা করলে চলবে না। এটা এই ন্যাচারাল জিনিস, এটা হবেই। গার্জিয়ানকে অ্যাওয়ার করতে হবে, স্টুডেন্টকে অ্যাওয়ার করতে হবে, মানে একটা বিষয় হচ্ছে যে টিচারদেরকে ভালোভাবে ভালো দৃষ্টিতে নিতে হবে। এই ক্ষেত্রে একটা মেয়ের মাসিক যদি হয় স্কুলে আইসা, তখন সে তার এই মাসিক ব্লিডিং বা স্টপ বা থামানোর জন্য সে কি বাড়িতে চলে যাবে? অবশ্যই না। বা সে কি আগে থেকে, আমি বলতেছি আসতেছি, ওই ক্ষেত্রে তাদেরকে এই জিনিসটা শেয়ারিং করে, এটা হেলথ এডুকেশন দিয়ে লজ্জাটা নিবারণ করতে হবে। এবং ভাড়াটা কিন্তু অনেকগুলো স্কুলে এটা করা হয়েছে, এবং তাদেরকে একটা আইসোলেশন, যেটা আমরা যে কোভিডে যেমন আইসোলেশন রাখি, তাদের আইসোলেটেড একটা রুম দিতে হবে, এবং ওইখানে স্যানিটারি প্যাড বা নেপকিন যাই বলি না কেন এগুলো রাখার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এবং কিছু ট্যাবলেট, অনেকের খুব ব্যথা হয়, এটা হরমোনাল কারণে হয়, কিছু ট্যাবলেটের ব্যবস্থা রাখতে হয়, এবং এটার জন্য এটা তদারকির প্রয়োজন হয়। এবং এটা কোথাও চালু করলে 1 মাসের বেশি লাগবে না পরিস্থিতি স্বাভাবিক হইতে, তখন সবাই এটারে এজুজুয়াল ভাবে নিবে, স্বাভাবিক ভাবে নিবে। এটা কোনো লজ্জা না, এটা কোনো অসুখ না, এটা একটা ফিজিওলজিক্যাল, নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। এটা আমরা ইচ্ছা করলে ওভারকাম করতে পারি। এবং প্রত্যেকটা স্কুলে, বিশেষ করে আমি এখন বলতে চাই না, আমি গভর্নমেন্ট এই স্কুল, সরকারি গার্লস বিশ্ববিদ্যালয়, আমি এই ব্যাপারে একদিন গেছিলাম কথা বলতে। এই ধরনের একটা সিচুয়েশন হয়েছিল, স্টুডেন্ট মানে দৌড়াইয়া বাইরে চলে আসতে বাধ্য হয়েছিল। এটা এই মাসিকের জন্য না, সে পায়খানা বা প্রস্রাব করার মতো এনভায়রনমেন্ট এখানে ছিল না। পরে যাই হোক, এটা তৎকালীন প্রধান শিক্ষক মহোদয় এটা অনেক সুন্দরভাবে ডিসি স্যারকে নিয়ে কভারেজ করছিলেন, বর্তমান অবস্থা জানি না। তা আমাদের স্কুলগুলোতে, বিশেষ করে আমাদের চন্দ্রনাথে, যেহেতু এই মনে করেন মেয়ে স্টুডেন্টও আছে, আর প্রাইমারিতে তো সবার মাসিক হয় না, 2-1 জনের উপর হয়ে যাওয়াদের হয়। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, এবং টিচারও তো আছে, অনেক মহিলা টিচার আছে, এর জন্য আমাদের একটা আইসোলেশনের ব্যবস্থা করে এই মেটেরিয়ালস গুলো রাখতে হবে। এবং এটা কিন্তু পার্সোনাল হাইজিনের একটা অংশ। টেনা ইউজ করলে হবে না, নেকড়া ইউজ করলে হবে না, একটা বারবার ইউজ করা যাবে না। একটা সুন্দর স্যানিটারি প্যাড ইউজ করতে হবে, যত পানি খাইতে হবে। তখন কারো যদি ব্যথা হয় তো হালকা ব্যথা নাশক ট্যাবলেট, গ্যাসের ওষুধ এগুলা রাখতে হবে, এবং পানি একটা ভাইটাল রোল তখন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক চমৎকার ভাবে জিনিসটা উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমারও কিছু ফাইন্ডিংস এবং বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, গভর্নমেন্ট, এনজিও, বিভিন্ন বিভিন্ন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরের প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু এখন এটা হচ্ছে আমার অবজারভেশন। আমি নিজেও একটা এনজিওতে কাজ করি, তো তার একটা অবজারভেশন থেকে আমার কাছে মানে এটা মনে হচ্ছে। তো আমি আসতে চাই এখন আমাদের সভাপতি সাহেবের কাছে, যে এই বিষয়টাকে বাস্তবায়ন করা এবং এরকম একটা ইনক্লুসিভ বিষয়টাকে স্কুলে মানে আমরা কিভাবে অ্যাড করতে পারি, এবং সেই ক্ষেত্রে
আপনার ভূমিকা বা আমরা এটা একটু জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। আনমিউট করুন। সম্ভবত তার স্পিকারটা আনমিউট করা। টুকু স্যারের স্পিকারটা আনমিউট করা। জি ধন্যবাদ। হ্যালো, আমরা সোহরাবউদ্দিন আকন্দ ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। সোহরাবউদ্দিন আকন্দ। আসলে ধন্যবাদ। আমাদের দিদার, আমাদের যে আজকের যে সঞ্চালক, উনি একটা প্রশ্ন করছিলেন যে ডাক্তার মুস্তাফিজুর রহমান যে কথাগুলি বলছেন মেয়েদের বয়ঃসন্ধিকালীন সময়ে যে স্বাস্থ্য ব্যবস্থা, এইটা সে একটা প্রশ্ন করছিল যে এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের যা যা করণীয় দরকার, এটা স্কুল কর্তৃপক্ষ কিভাবে করবে সেটা জানতে চাইছি। দিদার স্যার প্রশ্নটা আপনার আবার স্পিকারটা আনমিউট করা। টুকু স্যার। আমি সোহরাবউদ্দিন আকন্দ ভাইয়ের কাছ থেকে ওনার বক্তব্য শুনতে চাই। আমি আমার বক্তব্য বিস্তারিত বলবো। আচ্ছা, আমি মনে করি যে আমাদের এই স্কুলটির যে উন্নয়ন ধারা, যেটার একটা বিশেষ পরিবর্তন ঘটিয়েছেন বর্তমান পরিচালনা পর্ষদ, এবং পরিচালনা পর্ষদের যিনি প্রধান গাজী মোজাম্মেল হোসেন টুকু অলরেডি এই স্কুলের স্বাস্থ্য ব্যবস্থা একটা পদক্ষেপ উনি নিয়েছেন। বাথরুম, টয়লেট এবং যে মহিলা শিক্ষকরা আছেন ওনাদেরকে এই বিষয়ে অলরেডি কিছু নির্দেশনা উনি দিয়েছেন। তবে করোনা উত্তরকালীন হয়তো এই বিষয়ে আরো কিছু পদক্ষেপ নিতে হবে। ডাক্তার মুস্তাফিজ ভাই অলরেডি কিছু কথা বলেছেন। তো এই ব্যাপারে যে আমাদের আরেকটা জিনিস হইলো যে রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য উনি একটা যে স্কুলের আশপাশে আমলকি, হরতকি, বহেরা, তেঁতুল, তারপরে আপনার জলপাই, লেবু কি নাই, উনি অনেক গাছ লাগিয়েছেন, নিজের বাড়ির মতো করে স্কুলটাকে সাজিয়েছেন। এন্ড স্কুলের পরিবেশ এত সুন্দর, এত ফল, এত ফুল, এই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কোথাও বোধহয় নাই, আর কোথাও কোন স্কুলে নাই। তো যা হোক, আমি মনে করি গাজী মোজাম্মেল হোসেন টুকু যে আমাদের সঞ্চালক দিদার যে প্রশ্নটি করেছেন মেয়েদের বয়ঃসন্ধিকালীন সময়ে স্কুলের যে পদক্ষেপগুলি, এই সম্পর্কে আপনি কিছু বলবেন। গাজী মোজাম্মেল হোসেন টুকু, আমাদের সভাপতি, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। শুনতে পাচ্ছেন মোজাম্মেল হোসেন টুকু? জি হ্যাঁ জি, আপনি হ্যাঁ প্লিজ আপনি বলেন। ভাইকে আমি বলবো। জি বলেন, আপনি শুরু করেন। জি বলেন। তো আমি আজকে, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমার জি জি। তো আমি আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলে আত্মার মাগফিরাত কামনা করে আমি চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে
আর বর্তমান ম্যানেজিং কমিটির একজন কি আহ, একজন সদস্য অথবা একজন খাদেম হিসেবে স্কুলের একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি কর্মী হিসেবে আমি কথাটি ভেবে বলতে চাই যে এই বিদ্যালয়টি আসলে এই অবস্থায় ফিরিয়ে আনার পিছনে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান শেফালী, আমাদের স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রাক্তন ছাত্ররা এবং এলাকাবাসী, আমাদের সকলের একটা সম্মিলিত প্রয়াস ছিল চন্দ্রনাথ স্কুলকে আবার আগে এই পর্যায়ে ফিরিয়ে আনা, চন্দ্রনাথ স্কুলকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা। তো আমি তাদের পিছনে আমি চেষ্টা করেছি কাজ করার জন্য। তো আমার চাইতে বেশি কাজ করেছেন যারা আমাদের স্কুলের প্রাক্তন অনেক ছাত্র, তারা আমার চাইতে অনেক বেশি কাজ করেছে। তো আমি একটু সমন্বয় করার চেষ্টা করেছি মাত্র। তো আমি মনে করি আমরা করোনার পূর্বে আমরা চেষ্টা করেছি স্কুলের এক ধাঁচের কাজ করতে, আর করোনার পরবর্তী সরকার একটি পরিপত্র জারির মধ্য দিয়ে স্কুল শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। হাইজিনিকের বিষয় যে বিষয়টি আপনারা উপস্থাপন করলেন এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমার শ্রদ্ধেয় ডাক্তার মুস্তাফিজুর রহমান যে বিষয়টি বলেছেন, প্রয়োজনে আমি স্কুলের সাবেক কয়েকজন ছাত্র যারা ডাক্তার, তাদের সকলের সাথে সমন্বয় করে প্রতি সপ্তাহে অন্তত একদিন এই বিদ্যালয়ে একজন ডাক্তার তাদের হাইজিনিক বিষয়গুলো নিয়ে পরামর্শ প্রদান করার জন্য আমি অনুরোধ জানাবো, এবং এই অনুরোধটুকু যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমি যথাযথ চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের স্কুলের আলাদা একটি বাথরুম করার জন্য, শুধু মেয়েরা সেটি আবার বলেন। টুকু সাহেব আবার বলেন। টুকু সাহেব আবার বলেন। আচ্ছা, হেডমাস্টার স্যার শুনতে পাচ্ছেন? তো ঠিক আছে, আপনি এই প্রসঙ্গে আপনি কিছু কথা বলেন নাকি? হ্যাঁ স্যার বলুক। আর এখানে দিদারে অনুরোধ করবো আবার প্রশ্নটা বলার জন্য। আচ্ছা, আমি এই বছর শেষ, সামনে আবার নতুন বছর শুরু হচ্ছে। তো চন্দ্রনাথ স্কুল যেহেতু 100 বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান, গৌরব ঐতিহ্য বিভিন্ন জায়গায় বর্তমানে সফল অনেক শিক্ষার্থী বিভিন্ন সরকারের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছে। তো সেই ধারাবাহিকতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমানে যেহেতু কমিটি এবং অন্যান্য যারা এলাকাবাসী বা গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং বিশেষ করে যে মেন্টাল সাপোর্ট, যেটা স্কুলকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো তারই ধারাবাহিকতা যে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং শিক্ষার্থী বৃদ্ধির জন্য আমরা কি কি করতে পারি এই বিষয়ে স্যারকে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ পূজার ভাই। আমরা ইতিমধ্যেই শিক্ষার্থী বৃদ্ধির জন্য
সাবেক ছাত্র এবং এলাকাবাসীদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় আমরা ওয়ার্ক করেছি, বিভিন্ন প্রাইমারি স্কুলে আমরা গিয়েছি এবং আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। 2020 সালে আমাদের ছাত্র অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাই, যাতে শিক্ষার্থী বৃদ্ধি পায়। নতুন বছরে আমরা অবশ্যই এই কাজটা করব, বিভিন্ন এলাকায় যাব এবং বিভিন্ন প্রাইমারি স্কুলে। আমরা কিন্তু বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ এবং এলাকাবাসীদেরকে নিয়ে একাধিক মিটিংও করেছি। তারা যেন চন্দ্রনাথ স্কুলের কথা বলেন এবং চন্দ্রনাথ স্কুলে ছাত্র দেন, এবং ওনারা যথেষ্ট সাড়া দিয়েছেন। এই জন্য সবাইকে আমি আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন আসলে শুধু শিক্ষক একা সম্ভব না, যদি ছাত্র মনোযোগী না হয়। আমি যেটা বাস্তব যেটা বলতেছি, ছাত্র যদি মনোযোগী না হয় তাহলে আসলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব না। তো আমরা যে ছাত্র পাই, আপনারা অবশ্যই অবগত আছেন যে আঞ্জুমান গার্লস, দত্ত, আদর্শ বালিকার পরে কিন্তু আমরা আমাদের এখানে যে বাচ্চাগুলো আসে, এগুলো আসলে হয়তো এরা লেখাপড়া করবে না, আচ্ছা ভর্তি হয়ে থাকে, এরকম একদম বাস্তবতা এটা। সৌরভ ভাই আছেন আমাদের পাশে, সৌরভ ভাই যদি আসেন মাঝে মাঝে আপনারা দেখতে পারবেন। আর আমরা আমাদের এখানে যে শিক্ষক মন্ডলী আছেন যারা অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত মেধাবী, অনেক চেষ্টা করেন বাচ্চাদেরকে কিছু দেওয়ার জন্য। এবং আমরা ইতিমধ্যে আমাদের যে রেজাল্ট এসএসসি জেএসসি আমাদের ছাত্রের তুলনায় অনেক ভালো। এটা আমার মনে হয় আর কি, যে আমরা যে ছাত্র পাই, যে মেধাবী ছাত্র পাই, সেই তুলনায় আমাদের রেজাল্ট অনেক ভালো। আমি খুশি। আরও যাতে ভালো করা যায় ভবিষ্যতে আমরা ওই চেষ্টা করব সকলের পরামর্শক্রমে। সকলের পরামর্শ ছাড়া আসলে কোনো কাজ ভালো করা সম্ভব না, আমার একার পক্ষে এটা সম্ভব না। আমাদের বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী যারা আছেন বা বিদ্যালয় পরিচালনা কমিটি আছেন, সকলের সাথে আলোচনা করে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় ওটা চেষ্টা করব। দিদার ভাই, গুরুত্বপূর্ণ ইস্যু মানে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, যে আঞ্জুমান গার্লস, দত্ত হাই বা আদর্শ বালিকা এইগুলাকে বাদ দিয়ে মানে ভর্তি হওয়ার পর যারা মানে পড়াশোনাটা করতে চায় না, হ্যাঁ, তো তারা এখানে ভর্তি হচ্ছে। এটা অবশ্যই পর্যবেক্ষণের দিক থেকে মানে অবশ্যই একটা বাস্তবিক কথা। কিন্তু আমরা যেটা মানে পর্যবেক্ষণ করি যে গভর্নমেন্টের অনুযায়ী মানে পলিসি অনুযায়ী মানে শিক্ষা ব্যবস্থাটাকে গভর্নমেন্ট এমন একটা জায়গায় প্রেজেন্ট করতেছে যে কেউই আসলে টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না, বা কারোর দারিদ্রতার কারণে পড়াশোনা করতে পারবে না, বা শিশু শ্রম যেখানে বাংলাদেশে বন্ধ হয়েছে। তো সেই ক্ষেত্রে স্যার এই বিষয়গুলোকে কি আমরা ওভারকাম করার জন্য আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে মানে চিন্তা করতে পারি? যেহেতু আপনি প্রধান শিক্ষক হিসেবে আছেন, এটা বিভিন্ন মিটিং এ বা আপনাদের যে ইন্টারনাল মিটিং হয়, আপনাদের যে গভর্নিং বডি, তারপর সাবেক বর্তমান যে আমাদের প্রধান শিক্ষিকা হাবিবুর রহমান খান শেফালী, তো সকলের সাথে আলোচনার প্রেক্ষিতে যে এই পয়েন্টটাকে ওভারকাম করার জন্য যে আরেকটা বিষয় আমরা জানি, যেটা হচ্ছে যে স্যার বিভিন্ন বিদ্যালয়ের রেপুটেশনটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সেই বিদ্যালয়ের জেএসসি এবং এসএসসি পরীক্ষার যে ফলাফলটা, যেহেতু এটা একটা উচ্চ বিদ্যালয়। তো স্যার জেএসসি পরীক্ষার ফলাফলের দিকে আমরা প্রতি বছরই তো এটা একটা পয়েন্ট হিসেবে আমরা রাখতে পারি যে জেএসসির যে স্টুডেন্ট গুলা থাকবে বা এসএসসির যে স্টুডেন্ট গুলা থাকবে সেগুলোকে একটু অন্যরকম কেয়ার করে রেজাল্টটাকে একটু বিল্ড আপ করালে এবং এটার একটা অ্যাওয়ারনেস এর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীটাকে বৃদ্ধি করতে পারি, পাশাপাশি আমাদের শিক্ষার মানটাকেও উন্নয়ন করতে পারি।
তো সেই ক্ষেত্রে স্যার আমরা আহ, অনুরোধ রাখবো যে আপনাদের সকলকে, তো আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবা রহমান খান শেফালী। তো আপা, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আজকে এরকম একটি দিনে সময় দেওয়ার জন্য। তো ওয়ালাইকুম আমরা ইতিমধ্যে আসসালাম। আপা, জি জি, আমার যান্ত্রিক ত্রুটির জন্য আমার জয়েন করতে দেরি হয়ে গেল, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। না আপা, আমরা অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমাদের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে করোনা পরবর্তীকালীন সময়ে আমরা বিদ্যালয়টাকে কিভাবে পরিচালনা করব, এবং এই ব্যাপারে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মানে তথ্য আমাদেরকে উপস্থাপন করেছেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আমাদের বর্তমান বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান স্যার। তো উনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ এবং মানে তথ্যবহুল কিছু আহ, পরামর্শ আমাদেরকে উপস্থাপন করেছেন। তো আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে করোনা পরবর্তীকালীন সময়ে শিক্ষার্থীদের সেফটি ও হাইজিন বিষয়ে মানে আমরা কি কি মানে বিষয়ে আসলে মানে তদারকি করতে পারি বা পর্যবেক্ষণ করলে স্কুল এবং শিক্ষার্থীদের জন্য ভালো হয়, এটা আপনার দৃষ্টিকোণ থেকে আপা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আহ, আসলে করোনা পরবর্তী সময়ে স্কুলের যে হাইজেনিক বিষয়টি সেটি আসলে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত যে করোনা যে প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে সারা দুনিয়া জুড়ে, সেটি আসলে আহ, এই যে একটি ডিজিজ সৃষ্টি হলো সেটি তো আসলে থেকেই যাবে, কিন্তু করোনাকে সামনে রেখে আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিলে চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান তো অবশ্যই খুলবে, এবং খোলার পরে আমরা যেন সরকারের যে স্বাস্থ্য বিধি সেই বিধি মোতাবেক সবাইকে চলতে হবে। এবং প্রতিটি স্কুলে ওয়াশ ব্লক আছে, তারপরেও প্রতিটি স্কুলে ঢোকার পরেই হ্যান্ড ওয়াশ, পর্যাপ্ত পানি, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এইগুলার ব্যবস্থা করতে হবে। ওয়ান টাইম মাস্ক হয়তো সবাই বা সব স্কুলে ব্যবহার করাটা সম্ভব হবে না, কিন্তু আমরা যদি যে সিস্টেম আছে যে তিন তিন স্টেপের 3 পরতের যে মাস্ক, সেটি আমরা আসলে সুতি কাপড় দিয়ে তৈরি করে নিতে পারি, যেটি আমরা ব্যবহারের পর ধুয়ে পুনরায় আবার ব্যবহার করতে পারবো। এই সিস্টেমে আমরা করে নিতে পারি। আর দূরত্ব মেনটেন করে, সামাজিক দূরত্বটা মেনটেন করে যদি প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীরা ওইভাবে বসা যায়, তাহলে করোনাকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আর প্রতিটি স্কুলেই যে সমস্ত স্কুলে মেয়েরা আছে, মেয়েদের জন্য একটু বাড়তি যত্ন নেওয়ার ব্যবস্থাও করতে হবে। মেয়েদের জন্য একটি কর্নার থাকে, সেফটি কর্নার, সেই কর্নারটাও যেন প্রতিটি স্কুলে থাকে, তাহলেই আমরা করোনা যে প্রাদুর্ভাব সেটাকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপা, অনেক চমৎকার ভাবে আমাদেরকে মানে কিছু পরামর্শ দিয়েছেন। তো আপা, আমরা আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে যেহেতু একটা বিষয় বলছেন যে মেয়েদের বিশেষ ব্যবস্থার জন্য একটি ওয়াশ ব্লক কর্নার অথবা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢোকার পর হ্যান্ড স্যানিটাইজার ইউজ, তো আপা এগুলা আমরা সরবরাহ এবং সংরক্ষণ এবং বিদ্যালয়ের যে উন্নয়ন, সেই ক্ষেত্রে আপা মানে আপনার ভূমিকাটা আপা আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি এটা মানে সরাসরি কিভাবে আপা আমাদেরকে মানে বিদ্যালয়ের উন্নয়নটা বাস্তবায়ন করবেন। আমাদের প্রতিটি বিদ্যালয়ে কিন্তু বিজ্ঞানাগার আছে, এবং হ্যান্ড স্যানিটাইজার কিভাবে প্রস্তুত করতে হবে সেটিরও কিন্তু একটি প্রস্তুত প্রণালী আছে। তো আমাদের যে স্কুলের যে বিজ্ঞানের শিক্ষক আছেন বা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে দিয়েও কিন্তু এই স্যানিটাইজার আমরা তৈরি করতে পারি,
এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তারপরেও আমরা যারা আছি, আমরা যারা সমাজে আছি, তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এটাতে খুব বেশি একটা পয়সা যে লাগে তা কিন্তু না। আর যদিও বা কিছু পয়সা লাগে, তাতেও আমাদের সেটুকু বহন করার মতো সমাজে আমরা অনেক লোকজন আছি। ইনশাল্লাহ আমরা সেটি নিশ্চয়ই বহন করব। এবং আমাদের এই যে ছাত্রছাত্রীরা আছে, এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। ওদেরকে বাঁচিয়ে রাখতে না পারলে বা ওদের সুরক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে আগামীর ভবিষ্যৎ আমাদের নষ্ট হয়ে যাবে। কাজেই ওদেরকে সুরক্ষা দিতে হবে এবং ওদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। ওরাই আগামীর দেশ গঠন করবে। জি, ধন্যবাদ আপা। আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপা, আমরা ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে কিছু পরামর্শ আমরা পেয়েছি। তো আপনি যেহেতু অনেকদিন ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তো আপা আমাদের বিদ্যালয়টা যেহেতু 100 বছরের পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটার একটা সুনাম, গৌরব, উজ্জ্বল সবকিছুই ছিল, এখনো আছে। কিন্তু আমরা একটা মানে পরামর্শ স্যারের কাছ থেকে একটা তথ্য পেয়েছি যে বিভিন্ন আঞ্জুমান গার্লস বা আমাদের যে দত্ত উচ্চ বিদ্যালয় বা উম, উচ্চ বিদ্যালয় আছে, ওইগুলাতে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর যারা কিনা কন্টিনিউ করবে বা করবে না, এই ধরনের শিক্ষার্থীরা আমাদের এই বিদ্যালয়ে বেশি ভর্তি হয়। তো এই বিষয়টাকে ওভারকাম করা এবং শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের জন্য আপা আপনার কিছু পরামর্শ আমরা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আসলে আমাদের যে এখন যে সরকার আছেন, শিক্ষা বান্ধব সরকার, আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, উনি অত্যন্ত আন্তরিক, এবং শিক্ষা উপমন্ত্রী মহোদয় আছেন, উনিও অত্যন্ত আন্তরিক। এবং উনি এই যে কোভিড-19 প্রাদুর্ভাব, এই এই সময় কালের মধ্যেও আমাদের ছাত্রছাত্রীরা ঘরে বসে কিভাবে শিক্ষাটুকু পাবে, সেটারও একটা সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, সেটি এখন আর স্বপ্ন নয়, সেটি এখন বাস্তবে রূপদান হয়েছে। এটা আমরা সবাই প্রমাণিত, কারণ আমাদের ছেলে মেয়েরা ঘরে বসেই পাঠদান পেয়ে পেয়ে যাচ্ছে এবং শিক্ষকরা এই অনলাইনের মাধ্যমে পাঠদান দিচ্ছেন। আর বিশেষ করে আমার চন্দ্রনাথ স্কুলের কথা আপনি বলেছেন, আমার চন্দ্রনাথ স্কুলে যে মান উন্নয়ন, এটা তো আমাদের শিক্ষকরা যারা আছেন তারা সবাই এখানে প্রশিক্ষণ প্রাপ্ত। তারপরেও আমি এই স্কুলের যারা প্রাক্তন ছাত্র আছেন, সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন জায়গায় একদম সর্বোচ্চ স্তরে তারা অবস্থান করছেন। এই স্কুলের ছাত্রই ভালোভাবে পড়াশোনা করে যে জায়গায় আছেন, আমি ওনাদের সবার সহযোগিতা কামনা করছি। এবং সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি, তাহলে নিশ্চয়ই এই চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় তার যে অতীতের ঐতিহ্য, সেটা ফিরে পাবে ইনশাল্লাহ। আমি সবার কাছে সেই সহযোগিতা কামনা করছি। জি আপা, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য। আরেকটা বিষয় ছিল আপা, আমরা যেহেতু এটা আমাদের একটা পর্যবেক্ষণ যে একটা স্কুলের আসলে মানে রেজাল্টটার উপরেই আসলে প্রতি বছর স্কুলের যে সুনামটা বা ছাত্র বৃদ্ধির ব্যাপারটা, এটা আসলে নির্ভর করে। তো এখানে আমাদের একটা মানে রিকমেন্ডেশন আছে এরকম যে, যেহেতু জেএসসি এবং এই এসএসসি পরীক্ষার উপরই মানে রেজাল্টটা ডিপেন্ড করে, তো সেই ক্ষেত্রে আমাদের এই দুই ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষার আগে বা ওই ইয়ারের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে একটু বেশি মানে নজর বা বেশি কেয়ার করলে হয়তো বা স্কুলের মানে ভবিষ্যৎ কার্যক্রমটা রানিং করতে একটু ইজি হবে। আরেকটা বিষয় হচ্ছে আপা, বিভিন্ন প্রকার বৃত্তি বা গরিব শিক্ষার্থীদের সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানে আমরা বিদ্যালয়টাকে বা পড়াশোনার যে গতিশীলতাটা তাকে আমরা বৃদ্ধি করতে পারি কি না পারি, সেই ক্ষেত্রে আপনার মতামত কি আপনি? আমি আসলে পুরো কথাগুলা শুনতে পাইনি,
সম্ভবত নেটওয়ার্ক সমস্যা। বিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা সেটা হচ্ছে যে এক সময় কিছুদিন আগে ছিল যে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, সেটা ডিজিটালাইজেশন ধারণা ছিল যে এখানে সেই যে ডিজিটালাইজেশন সেটা নাই, এটা একটা তাদের ছিল, ধারণা ছিল। সেটাও আমরা করেছি এবং আধুনিক যে সুযোগ সুবিধা সবটুকুই এখন চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে বিদ্যমান। আজকের দিনের ছাত্রছাত্রীরা তারা অত্যাধুনিক যে পদ্ধতিগুলো সেগুলো আসলে তারা চায়, সেটা সবগুলোই চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে বিগত দিনে ছিল না। এখন আমরা সেগুলো চালু করেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা ছাত্রছাত্রী এবং মান উন্নয়ন দুটোই রক্ষা করতে পারবো, বজায় রাখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদেরই মানে খুব কাছের সোহরাবউদ্দিন আপন জানানা। তো আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি আপনার সাথে আপনার যে পর্যালোচনা আছে তা শেয়ার করার জন্য। ধন্যবাদ। আমরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত যে আমাদের সাথে আজকে মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান খান শেফালী, জাতীয় সংসদ সদস্য 317, উনি আমাদের সাথে আছেন। আমাদের নেত্রকোনার সিংহ পুরুষ জনাব ফজলুর রহমান খান সাহেবের কন্যা, আমাদের গর্বের। এবং আমরা আজকে যে জায়গাটায় বসে আছি সেটা কিন্তু আপনার রুম। আপনি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, স্কুলটি আপনি পরিচালনা করেছেন, এখনো করেন, এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই আপনার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বিজয় চন্দ্র পাল, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, প্রাক্তন ছাত্র এই স্কুলের। আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের হেডমাস্টার মরহুম গাজী মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান গাজী মোজাম্মেল হোসেন টুকু, এই স্কুলের মাননীয় পর্ষদ সভাপতি। তো আজকে কথাটা এই জন্যই আমি বলছি যে আমরা যে জায়গাটাতে কথা বলছি এই জায়গাটি কিন্তু আপনার রুম, আপনার স্কুলের ভিতরে বসে কথা বলছি, এবং আপনার স্কুলের ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, এবং আপনার স্কুলের যা যা সুবিধাদি আছে, বিশেষ করে ডিজিটালাইজেশনের যতটুকু আছে ততটুকু সবটুকুই আমরা ব্যবহার করছি। এবং এইটা প্রমাণিত যে চন্দ্রনাথ স্কুল একটা ডিজিটাল স্কুল, এবং ইকোসিস্টেম যেভাবে ডেভেলপড হয়েছে, এই স্কুলের যে গাছ, নতুন গাছপালা, বিশেষ করে ভিটামিন সি যোগান দেওয়ার মতন গাছগুলি আছে, তো এইগুলির থেকে আজকে সত্যি আপনার একটা অহংকার করার বিষয়, আমাদের অহংকার করার বিষয়। আপনার সহযোগিতায়, আপনার সহায়তায় এই স্কুলটি এখন ডিজিটাল স্কুল, এবং এর বড় প্রমাণ আজকে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ইন্টারনেট ব্যবহার করে, সুবিধাদি ব্যবহার করে, ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে আমরা আপনার সাথে সংযোগ হয়েছি। এবং আমার মনে হয় সারা পৃথিবী তথা বাংলাদেশ তথা নেত্রকোনা সবাই এটি দেখবে যে নেত্রকোনা চন্দ্রনাথ স্কুল এই ধারাবাহিকভাবে তারা এই স্কুলের উপরে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে, এবং এটা যে সাহায্য সহযোগিতা দিচ্ছে এর মধ্যে মুবাশশির রহমান আছে, এবং আমাদের নেইবার এই স্কুলের প্রাক্তন ছাত্র শিফন খান আছে, তার সহযোগিতা, আমরা সকলের সহযোগিতা নিয়ে এই স্কুলটি আজকে প্রমাণিত যে আমরা ডিজিটাল স্কুল হিসাবে চন্দ্রনাথ স্কুলের স্বীকৃতি মিলতেই পারে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আবার দিদারের কাছে যাচ্ছি। দিদার আরো কিছু কথা থাকলে আপনার সাথে আলোচনা করবেন, আর সময় অনেক বেশি হয়ে গেছে, আর নেটও ডিস্টার্ব করে, আমরা বোধহয় অল্প কিছুক্ষণ কথা বলবো।
তারপরে আবার আমরা গাজী মোজাম্মেল হোসেন টুকুর কাছে যাব। গাজী মোজাম্মেল হোসেন টুকু উনি ওনার বক্তব্য দিয়ে এই আজকের এই অনুষ্ঠানটি আমাদের সমাপ্তি ঘোষণা করবেন। জি, এমএচ দিদার। তো আজকে এই গঠনমূলক একটি চমৎকার লাইভ প্রোগ্রাম আয়োজন করা এবং এটাকে বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত যারা পিছন থেকে কাজ করে গেছে, তো তাদের একটি অন রিকোয়েস্ট আমি সকল অতিথিদেরকে একটু অনুরোধ জানাচ্ছি যে 1 থেকে 2 মিনিটের একটা ছোট্ট ভিডিও আছে, সেটা এখন একটু উপস্থাপন করা হবে। এটার পরে আমরা আমাদের পরবর্তী স্টেপে যাব। আপনারা সবাই একটু লাইনে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে আমাদের পেজে নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় আজ প্রায় 1.5 মাস ধরে যারা পেজে কাজ করে যাচ্ছে তাদের নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটা আমি এখনই স্ক্রিনের মধ্যে ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। এই আমাদের 1.5 মাসের মধ্যে 14 জন এডিটর আমাদের পেজে কাজ করতেছে। আশা করি তারা আমাদেরকে আরো সহযোগিতা করবে। দুঃখিত, আমাদের তারা আরো সহযোগিতা করবে ও ডিজাইনিং এর দিক দিয়ে সুন্দর জীবনের জন্য স্কাউটিং ফেসবুক পেজটি আমাদের সকল কাজ করে দিচ্ছে। এই জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ও সেই সাথে আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন, প্রধান সঞ্চালক সোহরাবুদ্দিন আকন্দ স্যার, সহকারী সঞ্চালক এমএস দিদার, পরবর্তীতে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি গাজী মোজাম্মেল হোসেন টুকু স্যার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবা রহমান খান শেফালি ম্যাডাম, ও আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন বিজয়চন্দ্র পাল, ও সাবেক ছাত্র হিসেবে উপস্থিত আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ইতিমধ্যে চলে যাচ্ছি এমএস দিদার স্যারের কাছে। ধন্যবাদ মুবাশিরকে আমাদেরকে সবসময় টেকনিক্যাল এবং অন্যান্য যে ধরনের সাপোর্ট সবকিছুই প্রদান করে আজকে আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ ভাগেই চলে এসেছি। তো আজকের আমাদের যে বিষয়টি ছিল যে করোনা পরবর্তীকালীন সময়ে বিদ্যালয় পরিচালনা বিষয়ের বিশেষ আলোচনা অনুষ্ঠান। তো আজকে আমাদের মোটামুটি আমাদের বিশেষ অতিথি, আমাদের প্রাক্তন শিক্ষার্থী, আমাদের বর্তমান প্রধান শিক্ষিকা এবং মাননীয় সংসদ সদস্য আমাদের সাথে কিছুক্ষণ আগেও কানেক্টেড ছিলেন আমাদের বিদ্যালয়ের সভাপতি ম্যানেজিং কমিটির। তো আমি একটু মত বিনিময় করতে চাই এখন। আমি প্রথমেই জানতে চাচ্ছি আমাদের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারহাট্টার যে প্রধান কর্মকর্তা ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের কাছে যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি সম্পর্কে আপনার মতবাদটা একটু আমাদেরকে একটু জানাবেন সর্বশেষ। হ্যালো, তুমি আনমিউট। হ্যালো মুস্তাফিজুর রহমান স্যার, আপনার স্পিকারটি আনমিউট করা। স্যার আপনার স্পিকারটি আনমিউট করা।
জি হ্যালো, জি জি শোনা যাচ্ছে শুনতে জনাব। পাচ্ছেন? জি জি হ্যালো জি স্যার, জি, শুনতে আপনার পাচ্ছি আমরা। হ্যালো, আপ- হ্যালো নেটওয়ার্ক স্যার, আপনার কথা শোনা প্রবলেম। যাচ্ছে? হ্যালো হ্যালো, জি আপনার কথা জনাব শোনা যাচ্ছে। হ্যালো, আমরা হ্যালো, শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। হ্যালো, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। যে আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান খান শেফালী, এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রোগ্রাম করলাম। আমরা কোভিড পরবর্তী সময়ে স্কুল কিভাবে পরিচালনা করতে পারি, পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি, কিভাবে আমরা কোভিড থেকে প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি, ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা কি কি করতে পারি, সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা হয়েছে। এবং আমাদের এই বর্তমান সংসদ সদস্য মহোদয় এবং যিনি বর্তমান এই প্রধান শিক্ষক, উনিও ওনার অত্যন্ত সুন্দর ভাবে উনি এই এই হাইজিনের ব্যাপারটা বলেছেন, যে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা, আমাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, আমাদের হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা, এগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আর আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, আমি আমার তরফ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমি যে ওয়াদাগুলা করেছি এবং যে কথাগুলো বলেছি, আমার এই চেষ্টা থাকবে এগুলো বাস্তবায়নের জন্য। আমার সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না। আমাদের এই সভাপতি মহোদয় প্লাস আমাদের এই প্রধান শিক্ষক আমাদের মহোদয়, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় থেকে শুরু করে ম্যানেজিং কমিটি যারা আছেন এবং এই অভিভাবক বিন্দু, মহল্লাবাসী, সবাই একটা জায়গায় একমত যে আসলে আমরা কলেজটার স্কুলটার অনেক গেট আপ অত্যন্ত সুন্দর হয়েছে। আমাদের ইন্টারনাল ফেসিলিটি অনেক মানে ডেভেলপড হয়েছে। এখন আমাদের মান উন্নয়ন কিভাবে, শিক্ষার মান উন্নয়ন মানে আরো একটু মানে ডেভেলপ করতে হবে। এর জন্য আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত সব টিচার যারা আছেন তাদের আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, আরো আন্তরিক হবেন। আমরাও সহযোগিতা করব এবং আমাদের বর্তমান কমিটিতে যারা আছেন তারা সার্বিক সহযোগিতা করবেন। আশা করি যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা চন্দ্রনাথের সেই 80-90 দশকের যে ঐতিহ্য পুরোটাই আমরা ফিরিয়ে আনতে পারবো। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং পরিবেশ অত্যন্ত সুন্দর হয়েছে। যদি আমরা শিক্ষার মান উন্নয়ন করতে পারি তো অবশ্যই তো আমাদের আর পিছন দিকে তাকাতে হবে না। তো আমি আমার তরফ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিচ্ছি। আর যে কথাগুলো হয়েছে যে পার্সোনাল হাইজিন, হেলথ এডুকেশন, বয়সন্ধিকালের পরিবর্তনের সময় আমরা যে একটা আইসোলেশন রুম করতে চাচ্ছি, যেখানে স্যানিটারি প্যাড, নেপকিন, আদার্স কিছু ট্যাবলেট ফেসিলিটি এগুলো থাকবে, আমরা সবটাই করতে চেষ্টা করব। তা আমি এই আশা ব্যক্ত করি এবং সবার প্রতি আমার সালাম থাকলো। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ হ্যালো, আমাদের ডাক্তার স্যারকে ওনার মূল্যবান পরামর্শ এবং মতামত প্রকাশ করার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান খান শেফালী আপাকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। আর আমাদের সভাপতি মহোদয় সাহেবেরও মানে এই টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা কানেক্ট করতে পারছি না এই মুহূর্তে। তো আমি সবশেষে অনুরোধ জানাবো আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বিজয় চন্দ্র পাল স্যারকে আজকের আমাদের অনুষ্ঠানের বিষয়ের মতামত প্রকাশ করার জন্য, ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে অনেক কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে আজকে এই
চন্দ্রনাথ স্কুলের জন্য আপনারা সময় ব্যয় করেছেন। এই জন্য আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে পরে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদ্যালয়ের উন্নয়ন করতে পারি, ছাত্রছাত্রী বৃদ্ধি করতে পারি। করোনা পরবর্তী সময়ে আমরা কিভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা রেখে আমরা কাজ পরিচালনা করতে পারি। বিভিন্ন আলোচনায় আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের সাবেক ছাত্র আমার শ্রদ্ধেয় ডাক্তার মুস্তাফিজুর রহমান সাহেব, তিনি অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করব এই পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য। আমাদের বর্তমান সভাপতি অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং আমাদের প্রধান শিক্ষক ও জাতীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান খান সকলে অত্যন্ত এমপি মহোদয় অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এবং আমাদের এই চন্দ্রনাথ স্কুলের পাশেই অবস্থিত আমাদের প্রতিবেশী সুরভ ভাই, আমরা সবসময় পাই সুরভ ভাই, উনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে চন্দ্রনাথ স্কুলে ভিটামিন সি যুক্ত গাছপালা, সত্যি অনেক গাছপালা আমরা সভাপতি মহোদয় এবং এলাকাবাসী সাবেক ছাত্রদের সহযোগিতায় অনেক গাছ রোপণ করতে পেরেছি এবং বাহ্যিক সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়েছে। আমাদের আরেকজন স্বেচ্ছাসেবক, ওনার কথা না বললেই নয়, আমাদের শিপন ভাই, উনি দিনরাত পরিশ্রম করেছেন, এখনো করে যাচ্ছেন এই চন্দ্রনাথ স্কুলকে কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তো আমি সর্বোপরি সকলের সহযোগিতা আবারও কামনা করছি। সবাই আছেন, থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদের ভুল ত্রুটি থাকলে ভুল ত্রুটিগুলো কিভাবে সংশোধন করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। সর্বোপরি আমি আবারও সকলের সহযোগিতা কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।